6 মে এটিএম আজহারের আপিল শুনবেন পূর্ণাঙ্গ বেঞ্চ। আজই প্রাথমিক আলোচনা শেষ করতে চায় বিএনপি। মেয়ের মাঝামাঝিতে শুরু হবে দ্বিতীয় ধাপের সংলাপ, জানালেন আলী রিয়াজ। কাতারে ডক্টর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা, যোগ দেবেন আর্থনা সম্মেলনে। ভিসা সহ নানা ইস্যুতে আমিরের সঙ্গে হবে বৈঠক। জুলাই আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মামলার শুনানি ট্রাইব্যুনালে, হাজির অভিযুক্ত 3 পুলিশ সদস্য। আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা, উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড়, সরকারের হস্তক্ষেপ চান আন্দোলনরতরা। এখনই এই সুরাহা করা হোক, এখনই বিসিকে অপসারণ করা হোক, নতুবা আমরা কেউ এখান থেকে উঠবো না। মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে পোপের মৃত্যু, বিশ্বের আইকনিক টাওয়ারের শোক বার্তা, ভারতে 3 দিনের রাষ্ট্রীয় শোক। এবং বৃষ্টিতে ভেস্তে গেল সিলেট টেস্টের 3য় দিনের প্রথম সেশন, মাঠ পরিদর্শন করেছে আম্পায়াররা, অপেক্ষায় দুদল। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 6 মে দিন ধার্য করেছে আপিল বিভাগ। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। এটিএম আজহারের মুক্তি না পাওয়ায় ব্যথিত জামায়াত। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালত থেকে বের হয়ে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, মামলাটির আইনি জটিল প্রশ্নের ব্যাখ্যা দরকার রয়েছে, তাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 8 মাসেও এটিএম আজহারের মুক্তি না পাওয়ায় জামায়াত বিস্মিত ও ব্যথিত। পরিস্থিতি বিবেচনায়, গুরুত্বের বিবেচনায় এবং এই মামলার উচ্চতার বিবেচনায় এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণের বিবেচনায় এই মামলাটি আগামী 6 তারিখে 1 নম্বর আইটেম হিসেবে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। আজকে যার বিচার করার জন্য আমরা পুনরুত্থান করেছি, রিভিউ ফাইল করেছি, যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানলে তাদের সকলকেই বেকসুর খালাস দিতে হতো। আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। আমরা হতাশ নেই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি। আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন। জাতীয় সংসদে এলডি হল প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। যাচ্ছি নিয়াজের কাছে। নিয়াজ, আজকের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে আপনি জানতে পেরেছেন, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে কিন্তু 4 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে, এবং তারা ঐক্যমত্য কমিশনের বৈঠকে বসার আগে আমাদের সাথে কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তারা বলেছেন যে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে আজকে যে 3য় দফার বৈঠক এবং এই বৈঠকের মধ্যে দিয়ে আজকে প্রাথমিক পর্যায়ে যে বিএনপির সাথে আলোচনা সেটি আজকে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই সাথে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আসলে একই আশা ব্যক্ত করেছেন যে আজকে আসলে তাদের এই যে ঐক্যমত্য কমিশনের সাথে যে আজকে প্রথম পর্যায়ের যে 3য় ধাপের বৈঠক সেটি আজকে শেষ করার আশা করেছেন। এবং সেই সাথে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আজকে কিন্তু আপনার প্রথমেই কিন্তু বিচার বিভাগের যে সংবিধান সংস্কার আছে সেটি নিয়ে আসলে প্রথমে কাজ করবেন, এবং এরপরে তারা ধাপে ধাপে জনপ্রশাসন এবং প্রশাসন এবং দুর্নীতি দমন, নির্বাচন ব্যবস্থা এগুলো নিয়ে ধাপে ধাপে আসলে বিস্তারিত আলোচনা করবেন। এবং সেই সাথে সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন যে বিচার বিভাগকে তারা আসলে সম্পূর্ণ স্বাধীন চায়, এবং বিচার বিভাগের যে বিচার বিভাগে যে আপনার স্বাধীনতা যেন থাকে সেটি বিষয়ে আসলে তারা বেশ গুরুত্ব দিয়েছেন, এবং সেই সাথে বিচার বিভাগে যেন কোনো আপনার অনিয়ম না ঘটে এবং সেটিও আসলে তারা কিন্তু গুরুত্ব সহকারে তারা ঐক্যমত্য কমিশনের কাছে বলবেন। এবং যদিও আপনার অধ্যাপক আলী রিয়াজ কিন্তু আরও বলেছেন যে একমাত্র বিএনপি আপনার এই কয়েকবার তারা দফায় দফায় আসলে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছেন যেসব রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে তার মধ্যে থেকে, এবং এ পর্যন্ত প্রায় 15টি দলের সাথে কিন্তু আসলে আপনার এই বৈঠক হয়েছে, এবং এই বৈঠকে তারা আসলে বসেছে নানা বিষয় নিয়ে যেসব
যেসব সংস্কার কমিশন রয়েছে সেই সংস্কার কমিশনের সাথে তারা বৈঠকে বসেছে এবং এর মধ্যে বিএনপির সাথে একমাত্র 3 দফায় তারা আসলে বৈঠকে বসছে এবং এই একই কথা কিন্তু আসলে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে যেহেতু এটা রাষ্ট্র নিয়ে একটা কাজ এবং সংস্কার কাজ এবং এটা দেশের জনগণের জন্য, সেই কারণে তারা আসলে একটু বিস্তারিতভাবেই তারা আলোচনা করতে চান এবং যাতে কোনোভাবে কোনো ফাঁক ফোকর না থাকে এবং সময় স্বল্পতা নিয়ে খুব তড়িঘড়ি করে আসলে সংস্কার কাজটা করে ফেলুক এমন বিষয় আসলে তারা কিন্তু চান না। সেই কারণে তারা একটু বিস্তারিতভাবেই আসলে আপনার আলোচনার জন্য তারা এই 3 দফার বৈঠক কিন্তু আসলে আপনার তারা আজকে বসেছেন। এবং আর একটু বলে রাখি যে দ্বিতীয় দফার যে আলোচনা সভা হবে এবং দ্বিতীয় দফায় যে আসলে সংস্কার কমিশনের সাথে যে রাজনৈতিক দলগুলো যে আলোচনা শুরু হবে সেটি কিন্তু মে মাসের মাঝামাঝি সময় শুরু হবে বলে কিন্তু বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। আরেকটু বলে রাখি যে কিছুক্ষণ পরে ঠিক 1টার দিকে কিন্তু যে এই যে পর্যন্ত আলোচনা হবে তাদের সেই আলোচনার বিষয়বস্তু কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আসলে আমাদের গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং গণমাধ্যমের সাথে একটার সময় একটা আপনার তারা আপডেট দিবেন আসলে কতদূর পর্যন্ত আলোচনা এগিয়েছে সেই পর্যন্ত আসলে আমরা অপেক্ষা করব। এবং এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সংসদ ভবনের এলডি হল থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঐকমত্য কমিশন এবং বিএনপির মধ্যে যে আজকের বৈঠক হওয়ার কথা রয়েছিল সেই বৈঠকের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এলজি হল প্রাঙ্গণ থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারে পৌঁছেছেন। সোমবার স্থানীয় সময় রাত 9:40 তাকে বহনকারী উড়োজাহাজটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাক্রু প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। সেখানে অধ্যাপক ইউনূসকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কাতারে দেশটির আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জনশক্তি রপ্তানি, এলএনজি আমদানি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা ইস্যু, প্রতিরক্ষা সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। চানখারপুলে আনসার সহ 6 জনকে হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা আরশাদ, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন, কনস্টেবল নাসিরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শাহবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরশাদ হোসেন সহ 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় দেওয়া হয়েছিল। আজ 22 এপ্রিল সাবেক ওসি আরশাদ সহ 3 জনের বিষয়ে ওই তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। 5 আগস্টে রাজধানীর চানখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বুধবার থেকে হাইকোর্টে শুরু হচ্ছে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মামলাটি বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চের প্রকাশিত কার্যতালিকাভুক্ত দেখা গেছে। এতে বলা হয়, বুধবার সকাল 10:30 থেকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানির জন্য ডেথ রেফারেন্স এবং আপিল ও জেল আপিল গ্রহণ করবেন আদালত। এর আগে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠান। কুয়েত ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। সোমবার বিকেলে 4টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের সামনে তারা অনশনে বসেন। শিক্ষার্থীরা জানান, অনশনের 20 ঘন্টা পরেও এখন পর্যন্ত প্রশাসন থেকে তেমন কোনো আশ্বাস তারা পাননি। এর আগে শিক্ষকরা আন্দোলনকারীদের কাছে গিয়ে অনশন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান, কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থেকে ভিসির পদত্যাগ ছাড়া কোনোভাবেই আন্দোলন থেকে সরবেন না বলে জানান। এক দফা দাবি পূরণে রোববার দেয়া 24 ঘন্টার আলটিমেটাম শেষ হয় সোমবার দুপুর 3টায়। পদত্যাগের দাবিতে আমরা গতকালকে বেলা 3:30 থেকে
অনশনে বসেছি এবং আমরা এখন পর্যন্ত ইন্টারিম সরকার বা অন্যান্য কোনো প্রশাসনিক কোনো কারো কাছ থেকে ওরকম আসার কোনো খবর পাই নাই। তো এখন আমাদের এখানে যেসব ভাইরা আছে খুলনার এই গরমে আসলে সবাই আস্তে আস্তে ডিহাইড্রেশন বলেন কিংবা হচ্ছে আদার্স, যেহেতু গতকালকে বেলা 3:30 থেকে আন্দোলনটা শুরু হয়েছে, অনশনটা শুরু হয়েছে, আজকে মোটামুটি 20 ঘন্টা পার হয়ে গেছে। সবার পেটে আসলে কোনো খাবার বা পানি কিছুই যায়নি। তোরা এখানে অসুস্থ হয়ে যাইতেছে, এখন এই টিম আমাদের দিকে নজর দেয় না, কখন দেবে? 2-4টা লাশ পড়ে যাবে, তারপরে কি আমাদের দিকে নজর দেবে? দর্শক, উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে অনশন পালন করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থীরা। এই বিষয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রকি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? রকি, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন? অনশন বিষয় নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন, কিংবা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা কিন্তু তাদের যে এক দফা দাবি, এই দাবিতে কিন্তু বহাল আছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে পদত্যাগের দাবিতে কিন্তু গতকাল বিকাল 3:30 থেকে ডিএসডব্লিউ চত্বরে 32 জন শিক্ষার্থী কিন্তু অনশন শুরু করেছে এবং এখন অবধি কিন্তু আমরা যেটা জানতে পেরেছি 3 জন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে গেছে এবং এই মুহূর্তেও কিন্তু একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে। আমরা দর্শক আপনাদেরকে একটু বলে রাখি যে এই মুহূর্তে এই অনশনরত শিক্ষার্থীদের ভিতর একজন শিক্ষার্থী খুবই অসুস্থ হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু মেডিকেল টিম এবং ডিএসডব্লিউ পরিচালকও কিন্তু উপস্থিত আছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসুস্থ শিক্ষার্থীকে ঘিরে কিন্তু অন্যান্য অনশনরত যেসব শিক্ষার্থী আছে তারাও কিন্তু অবস্থান করছে। গতকাল বিকাল 3:30 থেকেই তারা কিন্তু এই যে আমরণ অনশন আসলে শুরু করছে। তাদের কিন্তু দাবি একটাই, সেটা হচ্ছে যে কুয়েট বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার পদত্যাগ। তো আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে, তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে গত 18 ফেব্রুয়ারির ঘটনার পর শিক্ষার্থীরা যে 6 দফা দাবিতে আসলে আন্দোলনরত করেছিল, এই দাবির ভিতর কিন্তু 5টি দাবি কিন্তু আসলে মেনে নেওয়া হয়েছে। কেন শিক্ষার্থীরা আসলে এক দফা দাবিতে বা উপাচার্য পদত্যাগের দাবিতে আসলে তারা মাঠে নেমেছে, এই প্রশ্ন দ্বিধাহীন আসলে কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা যেটা বলছে যে কুয়েট বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের উপর তাদের যে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে যে বহিষ্কারাদেশ হয়েছে, এই সব বিভিন্ন কারণে কিন্তু তারা আসলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আসলে নাখোশ, যার কারণেই কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, এই উপাচার্যকে আসলে তারা পদত্যাগের দাবিতে কিন্তু অনশন শুরু করেছে। এবং দর্শক, আপনারা যেটা জানেন যে এই দাবি কিন্তু গত প্রায় 2 মাস ধরেই কিন্তু তারা করে আসে। তবে এর ভিতর কিন্তু রমজান ঈদের ছুটির কারণে এই আন্দোলন কিছুটা আসলে একটু ধীরগতি হলেও গত 13ই এপ্রিল কিন্তু আন্দোলন পুনরায় চাঙ্গা হয়ে যায় এবং শিক্ষার্থীরা কিন্তু প্রতিদিন কোনো না কোনো বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন, পোস্টারিং, বিভিন্ন ধরনের কিন্তু আসলে কর্মসূচি পালন করে আসছিল এবং সর্বশেষ যে চূড়ান্ত কর্মসূচি যে আমরণ অনশন, এই অনশনে তারা কিন্তু বহাল অবস্থায় আছে এবং এখন পর্যন্ত প্রায় 29 জন শিক্ষার্থী কিন্তু এই অনশনে আছে। কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিক্ষার্থীদের অনশনের সর্বশেষ খবরাখবর। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নাহিদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ট্রাইব্যুনালে চানখারপুলে হত্যাকাণ্ডের শুনানি নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। আপনাকে পূর্ববর্তী ঘন্টাতে যেমন বলছিলাম যে চানখারপুল হত্যার শহীদ আনাজ সহ 6 জনকে হত্যার ঘটনায় কিন্তু 4 জনকে আজকে আদালতে হাজির করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তো আপনি জানেন যে জুলাই আগস্টে গণহত্যার প্রথম মামলা হিসেবে রাজধানীর পুরান ঢাকার চানখারপুলের ঘটনার তদন্তের কাজ শেষ হয়েছে এবং এই ঘটনায় 8 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট তৈরি করা হয়েছে। তো চিফ প্রসিকিউটর আমাদেরকে যেতে জানিয়েছেন যে চানখারপুলের গণহত্যার তদন্তের কাজ শেষে যে 8 জনের মধ্যে 4 জনকে হাজির করা হয়েছে এবং 4 জন আসামি কিন্তু পলাতক রয়েছে। তো চানখারপুলের গণহত্যা ঘটনায় নিহতরা হয়েছিলেন যে শহীদ শাহরিয়ার আনাস খান, শহীদ শেখ মাহাদি হাসান জোনায়েদ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ ইসামুল হক, শহীদ মানিক মিয়া। এই 6 জনের হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যেসব দোষী যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কিন্তু এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এই তদন্ত প্রতিবেদনের কাজ কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ করার পরে জমা দেওয়া হয়েছে। এই রিপোর্ট নিয়ে ফর্মাল চার্জ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা নিয়ে কিন্তু আজকে শুনানি হবে এবং আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। আর
এই ক্ষেত্রে যারা আসামি ছিলেন 8 জন আসামির মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম, মোহাম্মদ ইমরুল সাবেক এসসি এবং এসসি রমজান, ডিএমপির শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাদ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। তো এর মধ্যে আজকে কিন্তু 4 জনকে হাজির করা হয়েছে। তারা হচ্ছেন শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাদ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। তো তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং আজকে কিছুক্ষণ পর শুনানি শেষে হয়তো বা চিফ প্রসিকিউটর আমাদেরকে গণমাধ্যমে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কী করা হয়েছে এই নিয়ে আপডেট জানাবেন। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সব শেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযানে আটক 14 জন দালাল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইলিয়াস, হাসপাতালে অভিযান চলমান রয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। বৃহত্তর ময়মনসিংহের 6 জেলার মানুষের একমাত্র সেবার ভরসা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটিতে আমরা প্রায় সময় দেখি দালালদের খপ্পরে পড়ে কিন্তু সাধারণ মানুষ একেবারেই সর্বস্ব হারিয়ে একেবারেই নিঃস্ব হন এবং তারা শুধু যে তাদের টাকা পয়সা শুধু যে তাদের অপচয় হয় তা কিন্তু নয়, তাদের কিন্তু জীবনের একেবারেই ঝুঁকি থেকে যায়। এই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু র্যাব 14 এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসন কার্যালয় থেকে আজকে কিন্তু সকাল 10:30 থেকে দালালদের দৌরাত্ম্য যে বেড়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে। এখনো পর্যন্ত অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত 14 জনকে কিন্তু তারা আটক করেছেন এবং বিভিন্ন মেয়াদে তাদের সাজা কিন্তু প্রদান করেছেন। আমরা যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন আমাদের সঙ্গে, আমরা একটু যুক্ত হতে চাই, জানতে চাই যাদেরকে আটক করা হয়েছে তারা মূলত আসলেই কি। ধন্যবাদ আপনাকে। এখানে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এবং ময়মনসিংহের 14 র্যাবের একান্ত সহযোগিতায় আমরা আজকে সকাল 10:30 থেকে এখানে অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা বিভিন্ন এখানে আপনি জানেন ময়মনসিংহ মেডিকেল কলেজে বিভিন্ন দপ্তর রয়েছে, বিভিন্ন রকমের সেবা এখান থেকে প্রদান করা হয়, স্বাস্থ্যসেবা। সেই বিভিন্ন দপ্তরে প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে যেসব দালাল এখানে কাজ করে অর্থাৎ মানুষকে সেবা নিতে বিড়ম্বনা তৈরি করে বা সেবা নিতে গিয়ে যাদেরকে টাকা দিতে হয় বা যেসব দালাল এখানে সেবা না নিয়ে বাহির থেকে সেবা নেওয়ার জন্য মানুষকে পরিচিত করে তাদেরকে হাতে নাতে ধরা হয় এবং এখন পর্যন্ত আমরা 14 জনকে আটক করেছি এবং তাদেরকে 15 দিন থেকে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত এবং বিভিন্ন অর্থদণ্ডে তাদেরকে দণ্ডিত করা হয়েছে এবং আমাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং পরবর্তীতে আমরা জেলা প্রশাসন এবং সার্বিক আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাবের সহযোগিতায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যাতে করে হাসপাতাল কেন্দ্রিক কোনো রকমের সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সাধারণ মানুষ সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম বিড়ম্বনার সৃষ্টি না করতে পারে। সেজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে র্যাবের, অর্থাৎ আমরা একটু জানতে চাই আপনাদের অভিযান অব্যাহত থাকবে কিনা। অবশ্যই আপনি জানেন যে এখানে লক্ষ লক্ষ সেবাগ্রহীতা এই ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে এসে তারা বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হয়। এখানে যে একটি দালাল চক্র গড়ে উঠেছে তারা এখানকার সেবা গ্রহণ করতে অনুৎসাহিত করে তারা বিভিন্ন ক্লিনিক থেকে তারা সেবা গ্রহণে উৎসাহিত করে থাকে। তো সেই ধরনের একটি চক্র আমরা দীর্ঘদিন যাবৎ অবজার্ভ করতে করতে জেলা প্রশাসনের সহায়তায় আমরা র্যাব 14 ময়মনসিংহ আজকে 14 জনকে হাতে নাতে আমরা ধরতে সমর্থ হয়েছি এবং তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ড দেওয়া হচ্ছে এবং আমাদের এই যে অভিযান এটি অব্যাহত থাকবে। আমরা মাঝে মধ্যে এই অভিযান পরিচালনা করব। তিনি বলছিলেন যে তাদের যে অভিযান সেই অভিযান কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ অভিযানের পর আমরা দেখেছি সাধারণ রোগী এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে এই অভিযান যদি বারবার করা হয় তাহলে এই হাসপাতালে যে সেবার মান অর্থাৎ সাধারণ মানুষ যে সেবা পেয়ে থাকেন অর্থাৎ সেই সেবা কিন্তু শতভাগ নিশ্চিত হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে যারা অভিযান পরিচালনা করছেন তাদের যে সহযোগিতা তাদের সেই সহযোগিতা কিন্তু সবসময় থাকবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের যে দৌরাত্ম্য বেড়েছে তা নিয়ে প্রশাসনের অভিযান থেকে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযানের সর্বশেষ খবরাখবর।
এবার 190 টন সরকারি চাল পাওয়া গেল খুলনার এক চালের গুদামে। সরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তি না থাকলেও কাদের ট্রেডার্সের আড়তে অবৈধভাবে রাখা হয় বিপুল পরিমাণ চাল। অনুসন্ধানে জানা যায় বিপুল পরিমাণ এ চালের ঠিকাদার নীলফামারীর শামসুল হক অটো রাইস মিল। তারা এই গোপনে এই চাল বিক্রির জন্য দিয়েছে খুলনার কাদের ট্রেডার্সকে। অনুসন্ধানের বাকিটা দেখুন রিপোর্টে। খুলনা দৌলতপুরের কাদের ট্রেডার্স বিক্রির জন্য আড়তে সাজিয়ে রাখা বিপুল পরিমাণ চালের বস্তা। এখান থেকে চাল বিক্রি করে আড়তটি। একটু ভেতরে ঢুকতেই পাওয়া গেল কয়েকশো বস্তা সরকারি চাল, খাদ্য মন্ত্রণালয়ের লোগো ও সিলযুক্ত চালের বস্তা। জানা গেল কাদের ট্রেডার্সের এই আড়তে 190 টন সরকারি চাল আনা হয়েছে। এই চাল বিক্রি করার জন্য সরকারি বস্তা থেকে বের করে নিজস্ব বস্তায় স্থানান্তরে ব্যস্ত আড়তের কর্মীরা। কিভাবে কোথা থেকে সরকারি চাল আসলো ওই আড়তে, সংবাদকর্মীদের দেখে সাফাই গাইতে থাকলেন আড়তের কর্মীরা। দেখাতে পারলেন না সরকারি চাল মজুদের কোনো নথি। দেশ টিভির সংবাদকর্মীদের দেখে কেউ চাল সরাতে ব্যস্ত, আর কেউ আড়ত বন্ধ করতে উঠে পড়ে লাগে। শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করেও গোপন করতে পারলেন না সরকারি চাল। আড়তের মালিক পক্ষ বলছেন এই চাল নীলফামারীর শামসুল হক অটো রাইস মিলের। এই মালগুলো আছে বৈকালিক থেকে আসে, ওরা আর কি এখানে দেয়, এখান থেকে রেড করে ওরা নিয়ে যায়। এবার নীলফামারীতে শামসুল হক অটো রাইস মিলের খোঁজে দেশ টিভি টিম। সেখানে গেলে চোখ চরক গাছ। শামসুল হক রাইস মিল সরকারি এই চাল টেন্ডারে চুক্তিবদ্ধ হন পরিষ্কার ও প্রক্রিয়াজাতের জন্য, অথচ 190 টন চাল শামসুল হক রাইস মিলে না এনে পাঠিয়ে দিল গোপনে খুলনার আড়তে। সরকারি এই চাল কেন আড়তে, সেই প্রশ্নের উত্তরে গোজামিল দেওয়ার চেষ্টা করেন মিলের এই কর্মকর্তা। আমরা কাদের অ্যান্ড ট্রেডার্সের সঙ্গে যেহেতু পরিবহন কোনো সংকট, সেহেতু ওদেরকে পরিবহন ওরা ঠিকাদার, তো ওদের গোদাম আছে। আমরা মালটা যেহেতু 24 ঘন্টা সময় দিয়ে থাকে, শর্ট টাইমের মধ্যে এতটা গাড়ি ম্যানেজ করা সম্ভব না, সেই পরিবহন ঠিকাদারকে আমরা এটা কন্ট্যাক্ট দিয়েছি। দেশ টিভিকে খুলনার কাদের ট্রেডার্সের সঙ্গে শামসুল হক রাইস মিলের একটি চুক্তিপত্র দেখিয়ে গোজামিল দেওয়ার চেষ্টা করে কোম্পানিটি। অবৈধভাবেই সরকারি চাল খোলা বাজারে বিক্রির এমন কারসাজি বহুদিন ধরেই করছে শামসুল হক রাইস মিল। তবুও নির্বিকার প্রশাসন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের 13তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া। শুরু হয়েছে গণবিজ্ঞপ্তি জারির কাজ। যে খবরের সম্ভাবনায় আগামী স্বপ্ন দেখতে শুরু করেছেন রাজনৈতিক বৈষম্যে উন্নয়ন বঞ্চিত থাকা এই অঞ্চলের মানুষ। স্থানীয়দের দাবি শুধু ট্যাক্সের বোঝার নয়, অবকাঠামোগত উন্নয়ন সহ নাগরিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে দ্রুত বেগবান হোক সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া। সঞ্জু রায়ের রিপোর্ট। শিক্ষা, সংস্কৃতি আর অর্থনীতিতে সমৃদ্ধ এক ভূখণ্ড উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া। তবে শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের কারণে এই জনপদের মানুষের ভাগ্যে জোটেনি দৃশ্যমান উন্নয়ন। বিগত সরকারের সময় বগুড়া নামই যেন ছিল সব না পাওয়ার গল্পের প্রধান কারণ। জেলাটিতে আছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, কিন্তু সেখানে খেলা হয় না। আছে বিমানবন্দর, তবে সেখানে আজও ওড়েনি বাণিজ্যিক কোনো বিমান। তবে বঞ্চনার এই শৃঙ্খল এবার ভাঙতে শুরু করেছে। গেল 10 এপ্রিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি এবং এলাকার অধিবাসীদের মতামত নিষ্পত্তিপূর্বক চূড়ান্ত প্রতিবেদন তৈরির নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। যে খবরে নতুন করে সম্ভাবনার স্বপ্ন দেখছে বগুড়াবাসী। তবে শুধু ট্যাক্সের বোঝা চাপানো নয়, নিশ্চিত করার দাবি সব নাগরিক সুবিধার। সিটি কর্পোরেশন হলে রাস্তাঘাট উন্নতি হবে, যানজট থাকবে না। সিটি কর্পোরেশনটা হলে মাত্র ভালো হবে, উন্নত হবে, এটা চাই আমরা। বগুড়াবাসী যে বঞ্চিত হয়েছে যে উন্নয়ন থেকে, উন্নয়নের একটা প্যাকেজ আমরা দেখতে চাই বগুড়াবাসী। মাত্র 4টি ওয়ার্ড নিয়ে 1876 সালে বগুড়া পৌরসভা যাত্রা শুরু করলেও সময়ের প্রয়োজনে সিটি কর্পোরেশন গড়ার লক্ষ্যে 2004 সালে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে 21টি ওয়ার্ডে বর্ধিত করা হয়। রাজনৈতিক বৈষম্যে তা আর আলোর মুখ দেখেনি। বিপরীতে বগুড়াবাসীর সঙ্গী হয় ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা, খানাখন্দে ভরা সড়ক। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বগুড়া সিটি কর্পোরেশন উন্নয়ন করেনি। আমরা আশা করব যে বর্তমান যে সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে। সবার মতামতের ভিত্তিতেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান জেলা প্রশাসক। জনগণ চায় সীমানাটা আরো বৃদ্ধি পাক, তাহলে সেইভাবে আমরা জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের মতামতটা আমরা স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে দেব।
উন্নয়নের নামে আর কোনো বৈষম্য চান না এই অঞ্চলের মানুষ। যুগোপযোগী সিদ্ধান্তে দ্রুতই বাস্তবায়ন করা হোক সিটি কর্পোরেশন গঠনের কাজ। এতে করে একদিকে যেরকম বাড়বে মানুষের জীবনযাত্রার মান, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, সমৃদ্ধ হবে ২৫০০ বছরের সভ্যতার এই নগরীর অর্থনীতি। এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জেলেদের নতুন আতঙ্কের নাম আরাকান আর্মি। গেল ৫ মাসে মাছ ধরতে যাওয়া ১৫০ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের এই বিদ্রোহী গোষ্ঠী। সশস্ত্র এই গোষ্ঠীর তৎপরতার কারণে নিষেধাজ্ঞা শুরুর আগেই নাফ নদীতে মাছ ধরা বন্ধ করে দেয় টেকনাফের ৩,০০০ জেলে। আব্দুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বাংলাদেশ মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমানার মধ্যে নাফ নদীর জলসীমা পড়েছে ৮৪ কিলোমিটার। কিন্তু ৩ মাস ধরে নাফ নদীর জলসীমায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির টহল তৎপরতা বেড়েছে। সেই সঙ্গে নাফ নদী থেকে জেলেদের ট্রলার সহ অপহরণের ঘটনাও বেড়েছে। এ কারণে নিষেধাজ্ঞা শুরুর আগেই টেকনাফের অন্তত ৪০০ ট্রলারের ৩,০০০ জেলে ৫ দিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রেখেছে। ট্রলার মালিকদের দাবি, আরাকান আর্মির সদস্যরা দ্রুতগতির স্পিডবোট নিয়ে নাফ নদীর বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ছেন। তারা অস্ত্রের মুখে টেকনাফের জেলে সহ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাচ্ছে। বিজিবির তৎপরতায় সম্প্রতি কিছু জেলেকে ফেরত আনা গেলেও অপহরণের ঘটনা বন্ধ হচ্ছে না। সামনে থেকে 5টা ট্রলার নিয়ে গেছে, স্টিপ বলে এসে জালগুলা কাটে দিয়ে আমরা চলে আসতেছি। মায়ানমারের দ্বার দিকে যাওয়ার সময় ওরা আরাকান আর্মি আটকে ফেলে। সাগর আছে, আমরা আছি, সরকার থেকে কি একটু নিরাপত্তা চাই। এদিকে সীমানা অতিক্রম না করলেও ফিশিং ট্রলার ডাকাতি করতে অপহরণ কাণ্ড চলছে বলে অভিযোগ বোট মালিক সমিতির। বেশিরভাগ সময় মানুষ ফিরিয়ে দিলেও ট্রলার রেখে দেয় আরাকান আর্মি। খাদ্য থাকে আমাদের বোটে, মাছ থাকে, তেল থাকে, ওইটার জন্য আমাদের ট্রলারগুলি ওইটা নিয়ে যাওয়ার পরে মানুষগুলি সারিয়ে দিয়ে আমাদের ট্রলার ঘরে রেখে দেয়। টেকনাফের জেলেদের সতর্ক করা হয়েছে উল্লেখ করে তারা মিয়ানমারের জলসীমায় না ঢুকলেও অপহরণের শিকার হচ্ছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু আরাকানদের সাথে আমাদের এখনো কোনো ফর্মাল সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথম অনুরোধটাই হলো জেলেরা যেন কোনো ক্রমেই আমাদের বাংলাদেশ সীমানা অতিক্রম না করে। অপহরণ আতঙ্কে ২.৫ মাস ধরে তেমন মাছ আহরণ করতে পারেনি জেলেরা। এদিকে ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞায় ১০ থেকে ১২,০০০ জেলের পরিবারে যেন চলছে মরার ওপর খাড়ার ঘা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানে বর্ষবরণ অনুষ্ঠানে আরাকান আর্মির যোগ দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সেখান থেকে তাদের শতাধিক সদস্য সরে গিয়ে মিয়ানমার সীমান্তে অবস্থান নিয়েছে। রোববার জেলার থানচি উপজেলার রেমাক্রি, তিন্দু সহ বিভিন্ন জায়গা থেকে সাঙ্গু নদীপথে ১৯টি ইঞ্জিন চালিত নৌকা যোগে তারা সীমান্তের দিকে চলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয় মারমা ও রাখাইন সম্প্রদায়ের সঙ্গে আরাকান আর্মি সদস্যরা পোশাক পরিহিত অবস্থায় জলকেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানে বাংলাদেশের পতাকার পাশাপাশি রাখাইনের একটি পতাকাও দেখা যায়। গেল ১৬ এপ্রিল রেমাক্রি ঝর্ণার কাছে এই উৎসব হয়। ২০২০ সালের পর আবারও আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে কোনো অনুষ্ঠানে অংশ নিল। তবে দেশের অভ্যন্তরে বর্তমানে কোনো আরাকান আর্মি সদস্য নেই বলে জানিয়েছে বিজেপি। ৬ বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। নতুন ভবনটির কাজ কবে নাগাদ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। এসব বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও গণপূর্ত বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। সাইফুল ইসলাম রিপনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। লক্ষ্মীপুর সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের জুন মাসে। কাজের মেয়াদ ছিল ১৮ মাস। কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৩৫,৩৬,০০,০০০ টাকা। কাজটি ২০২০ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে দফায় দফায় কাজের সময় ও নির্মাণ ব্যয় বাড়লেও ৬ বছরেও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী জিএম অ্যান্ড সন্স। তার
তাই 100 শয্যা বিশিষ্ট পুরাতন ভবনে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা, যেখানে গড়ে প্রতিদিন 4 থেকে 5 শতাধিক রোগী হাসপাতালে ভর্তি থাকে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। শয্যা সংকট ও স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতে, করিডোরে, বারান্দায়, এমনকি শৌচাগারের সামনের অংশেও নোংরা পরিবেশে ভর্তি থেকে সেবা নিতে হচ্ছে রোগীদের। এতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে বেগ পোহাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সিটের মধ্যে 2-3 করে থাকার কোনো জায়গা নেই, বসার জায়গা নেই, পুরোটার মধ্যে থাকার জায়গা নেই। গাইনো ওয়ার্ডের অবস্থা ভয়াবহ, মেডিসিন ওয়ার্ডের অবস্থা ভয়াবহ, ফ্লোরিংয়ে অনেক রোগী। রোগীদের সেবার্থে সুবিধার্থে এই নতুন ভবনের হাসপাতালটা চালু হওয়া খুবই দরকার। শয্যা সংকট কম থাকার কারণে ডাক্তার ও নার্সরা কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন। আমি একজন জুনিয়র কনসালটেন্ট, কিন্তু আমার রুমের ঝাড়ু আমার নিজের দিতে হয়, পরিষ্কার আমার নিজের করতে হয়, এবং পুরো হাসপাতালে পিয়ন মাত্র একজন। আসলে এত অপ্রতুল জনগণ দিয়ে আসলে আমাদের সেবা দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। শিশু ওয়ার্ডের শয্যা সংখ্যা মাত্র 15টি, কিন্তু তারপরেও রোগী ভর্তি আছে 106 জন। এই বিষয়ে কয়েকবার যোগাযোগ করেও গণপূর্ত কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। রোগীদের সেবা নিশ্চিতে নতুন ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ হবে, এমন প্রত্যাশা লক্ষ্মীপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।